হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 5 নম্বরের প্রশ্নের যে সাজেশান আমি দিয়েছিলাম ইউনিট অনুযায়ী, সেই সাজেশানের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে আমি প্রশ্ন উত্তরগুলো ইংলিশেও তোমাদের দিয়ে দেব। দেখো, ইউনিট 1-এর প্রথম যে প্রশ্ন আছে, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি। ঠিক আছে, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি কি? দেখো, পরিবেশ অধ্যয়ন একটি অন্তঃবিষয়ক শাখা যা জীবন বিজ্ঞান, রসায়ন, ভূগোল, অর্থনীতি, নীতি নির্ধারণ, সমাজ বিজ্ঞান এবং প্রযুক্তির মতো বিভিন্ন শাখাকে অন্তর্ভুক্ত করে। এটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। পরিবেশ অধ্যয়নের বহুমুখিতা মূলত এর বিভিন্ন মাত্রা এবং দৃষ্টিভঙ্গির কারণে। প্রথমত কি বলছে দেখো, এটি জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, জলবায়ুর পরিবর্তন, ভূমিক্ষয়, দূষণ ইত্যাদি প্রাকৃতিক বিষয়ে মনোযোগ দেয়। দ্বিতীয়ত হচ্ছে, এটি সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত, যেমন শিল্পায়ন, নগরায়ন, সম্পদের টেকসই ব্যবহার এবং নীতি নির্ধারণ। তৃতীয়ত, পরিবেশের সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি আইনি কাঠামো এবং জনসচেতনতা বাড়ানোর উপায় খুঁজে বের করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বর্তমান বিশ্বে পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই কৃষি, সবুজ প্রযুক্তি প্রভৃতির ক্ষেত্রে গবেষণা পরিবেশবিদ্যার অংশ। এছাড়া জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশ দূষণের প্রভাব কমাতে নীতি নির্ধারকদের ভূমিকা অপরিসীম। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই কারণে পরিবেশ অধ্যয়ন কেবল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি অর্থনীতি, সমাজ এবং রাজনীতির মতো ক্ষেত্রগুলোর সাথে জড়িত। এর বহুমুখী প্রকৃতি বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন, টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। টেকসই উন্নয়ন মানেই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এবং এই স্থিতিশীল উন্নয়ন কাকে বলে তার গুরুত্ব আলোচনা করো। দেখো, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা ক্ষতিগ্রস্ত না করে। জাতিসংঘের সংজ্ঞা অনুসারে এটি এমন একটি উন্নয়ন যা পরিবেশগত ভারসাম্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারকে সমন্বিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, টেকসই উন্নয়নের গুরুত্ব অনেক দিক থেকে প্রতিফলিত হয়। প্রথমত কি, এটি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, এটি জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করে এবং পরিবেশ দূষণ কমায়। তৃতীয়ত, এটি অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে, বলছে যেখানে শিল্প ও কৃষিক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার গুরুত্ব পায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, সামাজিকভাবে টেকসই উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি এমন একটি বিশ্ব গড়তে সহায়তা করে যেখানে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং বাসযোগ্য পরিবেশ রক্ষা করা সম্ভব হয়। অতএব টেকসই উন্নয়ন শুধুমাত্র একটি নীতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব। প্রযুক্তি, বিজ্ঞান এবং জনসচেতনতার মাধ্যম এটি অর্জন করা সম্ভব। 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মিশন লাইফ কি এবং এটি কিভাবে পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। মিশন লাইফ অর্থাৎ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2021 সালে গ্লাসগো জলবায়ু সম্মেলনে প্রস্তাবিত একটি বৈষয়িক আন্দোলন। এটি ব্যক্তি পর্যায়ে পরিবেশ বান্ধব জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। তারপর কি বলা হচ্ছে দেখো, কোনো সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন এনে জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো জনগণকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা, যেমন শক্তি সঞ্চয়, জল সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে প্রচার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা।
তারপর কি বলা হচ্ছে দেখো, পরিবেশ সংরক্ষণে মিশন লাইফের ভূমিকা বহুমুখী। এটি ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে বৈষয়িক স্তরে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। ব্যক্তি পর্যায়ে এটি মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তনের মাধ্যমে কার্বন কার্বন নির্গমন কমায়, আর স্থানীয় এবং জাতীয় স্তরে এই নীতি প্রয়োগের মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগে উৎসাহিত করে। তারপর কি বলা হচ্ছে, অতএব মিশন লাইফ শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন যা ব্যক্তি পর্যায় থেকে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপরে বলা হচ্ছে টেকসই উন্নয়ন, অর্থাৎ ওই স্থিতিশীল উন্নয়ন যেটাকে বলা হচ্ছে, এর লক্ষ্যমাত্রাগুলোর গুরুত্ব আলোচনা করো। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো জাতিসংঘ কর্তৃক 2015 সালে নির্ধারিত 17টি বৈষয়িক লক্ষ্য, যা 2030 সালের মধ্যে পরিবেশ, সমাজ ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ওই টেকসই উন্নয়নের লক্ষ্য মানে দেখো গুরুত্ব বহুমাত্রিক। প্রথমত, এটি দারিদ্র্য ক্ষুধা দূরীকরণের মাধ্যমে সামাজিক সাম্য নিশ্চিত করে। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটিয়ে মানুষের জীবন মান উন্নত করে। তৃতীয়ত, জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ সুরক্ষা করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিকভাবে মানে এটা শিল্প উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই ভোক্তা সংস্কৃতির ওপর গুরুত্ব দেয়। এটি উন্নয়নশীল ও উন্নত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে, যাতে সমগ্র বিশ্বে একসঙ্গে টেকসই ভবিষ্যৎ গড়তে পারে। অতএব এটি কেবলমাত্র উন্নয়নের সূচক নয়, এটি আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ, যা পরিবেশ, অর্থনীতি এবং সমাজকে একত্রে উন্নত করার একটি কৌশল। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণ শুধুমাত্র সরকার বা সংস্থাগুলোর দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি ব্যক্তির দায়িত্ব। পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যক্তিগত, সামাজিক এবং বৈষয়িক পর্যায়ে প্রভাব ফেলে। তারপর দেখো, সচেতনতার মাধ্যমে মানুষ পরিবেশ বান্ধব জীবনযাত্রা গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, গাছ লাগানো, জ্বালানি সংরক্ষণ এবং জল অপচয় বন্ধ করা। যখন মানুষ এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হয়, তখন তারা ব্যক্তিগত পর্যায় থেকে বৃহত্তর সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে পরিবেশের সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। বিভিন্ন প্রচার অভিযান, কর্মশালা এবং পরিবেশ বান্ধব নীতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। সচেতনতা বৃদ্ধি না হলে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ধ্বংস আরও তীব্র হবে। তাই ব্যক্তিগত এবং সামাজিক স্তরে সক্রিয় ভূমিকা গ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। তারপরে 2 নম্বর ইউনিট শুরু হচ্ছে। আমাদের 1 নম্বর ইউনিট কিন্তু আলোচনা কমপ্লিট হলো। 2 নম্বর ইউনিট দেখো, প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কি, এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো, বাস্তুতন্ত্র হলো একটি স্বনির্ভর পরিবেশগত ব্যবস্থা, যেখানে জীব ও অজীব উপাদান পরস্পরের সাথে সম্পর্কিত থাকে এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বাস্তুতন্ত্র মূলত 2টি প্রধান অংশ নিয়ে গঠিত: জীব উপাদান এবং অজীব উপাদান। জীব উপাদানের মধ্যে রয়েছে উদ্ভিদ, প্রাণী এবং ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক আছে, বিয়োজক এটা হবে, বিচ্ছিন্ন কারক মানে হচ্ছে বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, যা একে অপরের ওপর নির্ভরশীল। উদ্ভিদ, প্রাণী আর ওই ব্যাকটেরিয়ারা কি একে অপরের ওপর নির্ভরশীল। অন্যদিকে অজীব উপাদানের মধ্যে সূর্যালোক, মাটি, জল, বায়ু, তাপমাত্রা অন্তর্ভুক্ত, যা জীবনের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাস্তুতন্ত্রের প্রধান কার্যাবলীর মধ্যে অন্যতম হলো শক্তির প্রবাহ ও পুষ্টির পুনর্ব্যবহার। সূর্যালোক শক্তির মূল উৎস হিসাবে কাজ করে, যা উদ্ভিদের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। এছাড়া বাস্তুতন্ত্র জীব ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং জীবজগৎকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে।
মানুষের অবিবেচনাবশত কর্মকাণ্ড থেকে বন উজাড় দূষণ, জলবায়ুর পরিবর্তন বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে, যা প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যের ক্ষতির কারণ হতে পারে। তারপরে কি হচ্ছে দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। প্রকৃতিতে এক জীব অন্য জীবের উপর নির্ভরশীল, যা খাদ্য গ্রহণের মাধ্যমে প্রতিফলিত হয়। খাদ্য শৃঙ্খল হলো একদল জীবের মধ্যে খাদ্য ও শক্তি প্রবাহের সরল রৈখিক ক্রম, যেখানে এক জীব অন্য জীবের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত এটি উৎপাদক থেকে শুরু হয়ে তৃণভোজী, মাংসাশী এবং শীর্ষে ভোক্তাদের মধ্যে বিস্তৃত থাকে। অর্থাৎ ঘাসকে হরিণ খায়, হরিণকে বাঘ খায়, ঠিক আছে, একটি সাধারণ খাদ্য শৃঙ্খল এটা। অন্যদিকে প্রকৃতিতে প্রাণীরা একাধিক ধরনের খাদ্য গ্রহণ করতে পারে এবং একাধিক খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত থাকতে পারে। এই জটিল সম্পর্ককে খাদ্য জাল বলে। খাদ্য জালের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় থাকে, কারণ যদি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির সংখ্যা হ্রাস পায়, তবে অন্য কোনো প্রজাতি তার বিকল্প হতে পারে। খাদ্য জালের মধ্যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ আরও কার্যকরভাবে ঘটে এবং জীববৈচিত্র্য রক্ষিত হয়। তবে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল ভেঙে যেতে পারে, যা সমগ্র বাস্তুতন্ত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে কাজ করে। এটা দেখো, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে কাজ করে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী এবং এটি প্রধানত সূর্য থেকে শুরু হয়ে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়। গাছপালা বা উৎপাদকেরা সালোকসংশ্লেষের মাধ্যমে সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এটি প্রাথমিক ভোক্তা গ্রহণ করে। এরপর মাধ্যমিক এবং তৃতীয় ভোক্তার পর্যায়ক্রমে এই শক্তি গ্রহণ করে এবং শীর্ষ ভোক্তা পর্যন্ত এটি প্রবাহিত হয়। শক্তির প্রবাহের ক্ষেত্রে 10% নিয়ম প্রযোজ্য, যার মাধ্যমে দেখা যায় প্রতিটি স্তরে পূর্ববর্তী স্তরের মাত্র 10% শক্তি সংরক্ষিত থাকে এবং বাকিটা তাপ হিসাবে পরিবেশে হারিয়ে যায়। তারপর দেখো, শক্তির প্রবাহের ফলে বাস্তুতন্ত্রে পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার ঘটে, যা জীবদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্নকাররা অর্থাৎ এখানে বিয়োজকরা মৃত জীব ও উদ্ভিদের জৈব পদার্থকে ভেঙে নতুন করে পুষ্টি উপাদান তৈরি করে, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হয়। তবে দূষণ ও বন উজাড়ের কারণে বিভিন্ন প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে, যা বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এবারে পরের প্রশ্ন আছে, জনসংখ্যা ও সম্প্রদায় বাস্তুবিদ্যা এর মৌলিক ধারণা, অর্থাৎ পপুলেশন অ্যান্ড কমিউনিটি ইকোলজি। এটা দেখো, এবারে জনসংখ্যা বাস্তুবিদ্যা মূলত নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতির জীব সংখ্যা বৃদ্ধি, বিস্তার এবং পরিবর্তন নিয়ে গবেষণা করে। এটি বুঝতে সাহায্য করে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় এবং পরিবেশের সাথে তাদের সম্পর্ক কেমন। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও প্রতিযোগিতা জনসংখ্যার পরিবর্তনের প্রধান কারণ। প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের ওপর জনসংখ্যার বৃদ্ধি নির্ভর করে। অন্যদিকে সম্প্রদায় বাস্তুবিদ্যা বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক বোঝায়, যা একসাথে একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে। এখানে বিভিন্ন জীবের পারস্পরিক মিথস্ক্রিয়া, যেমন প্রতিযোগিতা, সহাবস্থান, শিকারী শিকার সম্পর্ক, এটা শিকারী শিকার সম্পর্ক লিখতেও পারো, বা খাদ্য খাদক, ঠিক আছে, খাদ্য খাদক সম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তুতন্ত্রে প্রাণীদের মধ্যেকার সম্পর্ক যদি ভারসাম্যপূর্ণ হয়, তাহলে এটি একটি টেকসই সম্প্রদায় গঠনে সহায়তা করে। তবে যদি কোনো প্রজাতির সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার 5 নম্বর প্রশ্ন আছে, পরিবেশে ইকোলজিক্যাল সাকসেশন কিভাবে ঘটে। পরিবেশগত পরিবর্তনের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলে সময়ের সাথে জীব সম্প্রদায়ের পরিবর্তন ঘটাকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। এটি দুটি ধাপে ঘটে, প্রাথমিক সাকসেশন আর হচ্ছে গৌণ সাকসেশন। প্রাথমিক সাকসেশন ঘটে সেই জায়গায় যেখানে আগে কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব ছিল, যেমন আগ্নেয়গিরির লাভার ওপর নতুন জীবের আবির্ভাব। এই ধরনের সাকসেশন প্রথমে পায়োনিয়র প্রজাতির যেমন শৈবাল, লাইকেন জন্ম নেয়, যা ধীরে ধীরে
ধীরে ধীরে মাটির গঠন পরিবর্তন করে এবং পরবর্তী জটিল উদ্ভিদ সম্প্রদায়ের জন্য পথ তৈরি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গৌণ সাকসেশন ঘটে সেই সব জায়গায় যেখানে পূর্বে জীবের অস্তিত্ব ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট কারণে ধ্বংস হয়েছে। যেমন বনভূমিতে আগুন লাগার পর নতুনভাবে গাছপালা জন্মানো। গৌণ সাকসেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনর্গঠিত হয় এবং সময়ের সাথে সাথে এটি তার পূর্বের অবস্থা ফিরে পেতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, সাকসেশন চূড়ান্ত পর্যায়ে একটি স্থিতিশীল ও সুসংগঠিত সম্প্রদায় গড়ে ওঠে যাকে ক্লাইম্যাক্স সম্প্রদায় বলে। এই বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ বলছে, এটি বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রাকৃতিক পরিবেশের দীর্ঘমেয়াদে টেকসই রাখে। তবে আধুনিক পরিবেশ দূষণ, নগরায়ন ও জলবায়ুর পরিবর্তন সাকসেশনের স্বাভাবিক গতি ব্যাহত করতে পারে, যার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এবার 3 নম্বর ইউনিটের প্রথমেই যে প্রশ্নটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। দেখো প্রথমেই আছে পার্থক্য, এখানে দেখো বৈশিষ্ট্যগুলো আছে বা এখানে পার্থক্যের বিষয় লিখতে পারো। প্রথমে সংজ্ঞা দেখো, যে প্রাকৃতিক সম্পদ স্বাভাবিকভাবে পুনরায় উৎপাদন হতে পারে। এদিকে আছে যে প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারের পর পুনরায় স্বল্প সময়ে সৃষ্টি হয় না। উৎস হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, বনজ ও কৃষি সম্পদ। এদিকে আছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ। পরের পয়েন্ট কি আছে দেখো, নবীকরণের সময়কাল, স্বল্প সময়ের মধ্যে পুনরুদ্ধারযোগ্য। এদিকে দেখো পুনরুদ্ধার হতে কয়েকশো বা হাজার বছর সময় লাগে। তারপর ব্যবহার ও প্রভাব, পরিবেশ বান্ধব, টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য। এদিকে বলা হচ্ছে একবার ব্যবহার হলে পুনরুদ্ধার কঠিন ও দূষণের জন্য দায়ী। তারপরে দেখো পরের পয়েন্ট, সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যবহার সম্ভব, আর সীমিত মজুরদের কারণে ভবিষ্যতের সংকট তৈরি হতে পারে, মজুতের কারণে আর কি। তারপরে কি উন্নয়নের সম্ভাবনা, নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির বিকাশের মাধ্যমে উন্নয়ন সম্ভব, আর ব্যবহারের পর পুনরুদ্ধার না হওয়ায় বিকল্প শক্তির উৎস প্রয়োজন। তারপরে পরের যে প্রশ্ন আছে দেখো, বন উজাড়ের কারণ অর্থাৎ ডিফরেস্টেশনের কারণ এবং প্রতিকারের ব্যবস্থা। এটা কোয়েশ্চেনটা আসতে পারে, ডিফরেস্টেশন এই কথাটা উল্লেখ থাকতে পারে। বন উজাড় হলো গাছ কেটে বনভূমি ধ্বংস করার প্রক্রিয়া যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটি জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য ক্ষতি, ভূমিক্ষয় এবং খরার মতো সমস্যার সৃষ্টি করে। এবার এর কারণগুলো দেখো, 1 নম্বর হচ্ছে কৃষির সম্প্রসারণ। বিশ্বজুড়ে বনভূমি ধ্বংসের প্রধান কারণ হলো কৃষির জন্য জমির ব্যবহার বৃদ্ধি, চাষাবাদ, গবাদি পশুর জন্য প্রচুর বনভূমি কেটে ফেলা হয়। 2 নম্বর পয়েন্ট, নগরায়ন ও শিল্পায়ন। দ্রুত নগরায়ন ও শিল্প স্থাপনের ফলে বনাঞ্চল কেটে ফেলা হয়, অবকাঠামো নির্মাণের জন্য ব্যাপক বন উজাড় ঘটে। 3 নম্বর পয়েন্ট, অবৈধ কাঠ সংগ্রহ। কাঠ, আসবাবপত্র, জ্বালানির চাহিদা মেটাতে অবৈধভাবে গাছ কাটা হয় যা বন ধ্বংসের অন্যতম কারণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিকাঠামো উন্নয়ন, সড়ক, রেলপথ, বাঁধ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ফলে বনাঞ্চলে হ্রাস পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, দাবানল, খরা এবং বজ্রপাতের ফলে অনেক বনভূমি ধ্বংস হয়ে যায়। তারপরে দেখো প্রতিকারমূলক ব্যবস্থা, বনায়ন ও পুনর্বনায়ন। বন উজাড় প্রতিরোধের জন্য বেশি পরিমাণে গাছ লাগানো এবং বন পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারপর দেখো পরের পয়েন্ট হচ্ছে কঠোর আইন প্রয়োগ। অবৈধ কাঠ কাটা বা বন ধ্বংসর প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন বা বাস্তবায়ন করা দরকার। তারপর হচ্ছে বিকল্প জ্বালানির উৎস, কাঠের পরিবর্তে সৌরশক্তি, বায়োগ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। তারপরে 4 নম্বর, পরিবেশ সচেতনতা বৃদ্ধি। জনগণের মধ্যে বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার। তারপরে আছে টেকসই বন ব্যবস্থাপনা। বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরি যাতে বন সম্পদ সংরক্ষিত থাকে। পরে 3 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয় আর মরুভূমিকরণের কারণ এবং প্রতিকার। ভূমিক্ষয় হলো মাটির উর্বরতা কমে যাওয়া এবং উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার প্রক্রিয়া। এটি দীর্ঘস্থায়ী হলে ভূখণ্ড মরুভূমির রূপ নিতে পারে
যা মরুকরণ নামে পরিচিত। কারণ দেখো, 1 নম্বর হচ্ছে অতিরিক্ত চাষাবাদ ও বন উজাড়। অতিরিক্ত চাষের ফলে মাটির গুণমান হ্রাস পায়, যা বনভূমির অবক্ষয় সৃষ্টি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত চারণভূমির ব্যবহার। অতিরিক্ত পশুচারণ মাটির উর্বরতা কমিয়ে ভূমি ক্ষয় করে। 3 নম্বর, জলবায়ুর পরিবর্তন। খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে মাটির আর্দ্রতা কমে যায়। তারপরে 4 নম্বর, রাসায়নিক সার ও কীটনাশক। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে মাটির গুণগত মান নষ্ট হয়। প্রতিকার কি? প্রতিকার 1 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ। গাছ লাগিয়ে ভূমির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। 2, সংরক্ষিত কৃষি পদ্ধতি, মানে ফসল আবর্তন এবং জৈব সার ব্যবহার করতে হবে। 3 নম্বর, মানে বৃষ্টির জল সংরক্ষণ, মানে জলাধার এবং কৃত্রিম জলাশয় নির্মাণ করতে হবে। 4, পরিবেশ বান্ধব কৃষি। জৈব কৃষি প্রচলন বাড়িয়ে রাসায়নিকের ব্যবহার কমাতে হবে। এবার 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন, বিকল্প শক্তির উৎসগুলোর গুরুত্ব। বিকল্প শক্তির উৎস হলো নবায়নযোগ্য শক্তি, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়নের পথ সুগম করে। গুরুত্ব কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ সংরক্ষণ। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে বায়ু ও জল দূষণ কম হয়। 2 নম্বর, জ্বালানির নিরাপত্তা। সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ নির্ভরযোগ্য ও অবিরাম শক্তির উৎস। অর্থনৈতিক উন্নয়ন। বিকল্প শক্তির শিল্প নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। তারপর দেখো, জলবায়ুর পরিবর্তন প্রতিরোধ। কার্বন নির্গমন কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করা যায়। 5 নম্বর, টেকসই উন্নয়ন। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে টেকসই উন্নয়নে সহায়তা করে। এবার আছে দেখো পরের প্রশ্ন, যেটা সবুজ শক্তি এবং প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। সবুজ শক্তি দেখো, সবুজ শক্তি হলো এমন একটি শক্তি যা পরিবেশের কোনো ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ও ভূতাপ শক্তি, বায়োগ্যাস। এটি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্ব কি আছে দেখো, পরিবেশ বান্ধব। সবুজ শক্তি জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে দূষণ কমায়। 2 হচ্ছে নবায়নযোগ্য, এটি শক্তির পুনরায় উৎপাদন করা সম্ভব। স্বাস্থ্য সুরক্ষা, এটি জীবাশ্ম জ্বালানি, ধোঁয়া ও কার্বন নির্গমন থেকে মুক্তি দেয়। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। এটা দেখো, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো কোনো দেশের অর্থনীতির প্রাকৃতিক সম্পদের অবদান নির্ধারণের একটা ব্যবস্থা। এটি বনজ, জলজ, খনিজ ও ভূমির ওপরে টেকসই ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সহায়তা করে। এবার ইউনিট 4 শুরু করছি। দেখো ইউনিট 4-এর প্রশ্ন উত্তরগুলো দেখো। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। ভারত বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যের দেশ, যা মেগা ডাইভার্সিটি দেশগুলির মধ্যে অন্যতম। এটি 4টি প্রধান জীব ভৌগোলিক হটস্পট, হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বর্মা এবং সুন্দরবন অঞ্চলের অংশ। জীববৈচিত্র্য শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষা করে না, এটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জীববৈচিত্র্যের গুরুত্ব, এখানে 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, পরিবেশগত গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে, জলচক্র ও কার্বন চক্র পরিচালনা করে, ভূমিক্ষয় প্রতিরোধ করে এবং জলবায়ুর স্থিতিশীলতা রক্ষা করে। 2 নম্বর হচ্ছে দেখো অর্থনৈতিক গুরুত্ব। কৃষি, ওষুধ শিল্প, বনজ সম্পদ, পর্যটনের ওপর জীববৈচিত্র্যের সরাসরি প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ, ভারতীয় কৃষি বহু প্রজাতির শস্য ও গবাদি পশুর বৈচিত্র্যের ওপর নির্ভরশীল। 3 নম্বর, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক গুরুত্ব। বহু ভারতীয় ধর্ম ঐতিহ্য জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবনধারার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, পরিবেশ সুরক্ষা আইন 1986 এবং জৈব বৈচিত্র্য আইন 2002 কার্যকর করা হয়েছে। তবে মানবজনিত কার্যকলাপ, নগরায়ন, বন উজাড় এবং জলবায়ুর পরিবর্তনের ফলে ভারতের জীববৈচিত্র্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরের সংজ্ঞা ও ব্যাখ্যা করো।
জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরের সংজ্ঞা ও ব্যাখ্যা। জীববৈচিত্র্যের 3টি প্রধান স্তরে শ্রেণীবদ্ধ করা হয়, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নম্বর হচ্ছে জেনেটিক জীববৈচিত্র্য। এটি কোনো নির্দিষ্ট প্রজাতির ভেতরে থাকা জিনগত বৈচিত্র্যকে বোঝায়। উদাহরণস্বরূপ, ভারতীয় ধরনের বিভিন্ন জাত যেমন বাসমতি, ইন্দ্রাণী এবং অন্যান্য দেশীয় জাতগুলির মধ্যে জিনগত বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পরিবেশগত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। প্রজাতিগত বৈচিত্র্য দেখো, এটি বিভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। উদাহরণস্বরূপ, ভারতের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, গাঙ্গেয় ডলফিন এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া ও মাছ রয়েছে। তারপরে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, এটি বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্র যেমন বন, নদী, তারপরে সমুদ্র, মরুভূমি, পর্বত, তৃণভূমির বৈচিত্র্য বোঝায়। উদাহরণস্বরূপ, ভারতের পশ্চিমঘাটে বর্ষা বন ও রাজস্থানের থর মরুভূমি পরিবেশগতভাবে সম্পূর্ণ দুটি ভিন্ন বাস্তুতন্ত্র, আর এই 3টি স্তরে একে অপরের সঙ্গে জড়িত এবং কোনো একটির ক্ষতি হলে গোটা বাস্তু সংস্থান বিপর্যস্ত হয়ে পড়ে। তারপরে পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে। পরের প্রশ্ন যেটা আছে, ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। এটা দেখো, যে জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উপায়, একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ যা প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ যা প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ। নিচে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখানো হয়েছে। দেখো, পার্থক্যের বিষয় সংজ্ঞা আছে। প্রথমে, জীববৈচিত্র্য তার স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করা হয়, আর এদিকে জীববৈচিত্র্যকে তার স্বাভাবিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করা হয়। তারপরে বাস্তু সংস্থান সংরক্ষণ, এটি সম্পূর্ণ বাস্তু সংস্থানের সংরক্ষণ নিশ্চিত করে, আর নির্দিষ্ট কিছু প্রজাতি সংরক্ষণে বেশি কার্যকর। পরিবেশের সাথে অভিযোজন, পানি ও উদ্ভিদ তাদের স্বাভাবিক পরিবেশে খাপ খাওয়াতে পারে। কৃত্রিম পরিবেশে প্রাণীগুলি অভিযোজন কঠিন হয়ে পড়ে। তারপরে ব্যয়, তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, আর এদিকে হচ্ছে অত্যাধিক প্রযুক্তির প্রয়োজন হওয়ায় ব্যয়বহুল। তারপরে দেখো কি বলা হচ্ছে, ঝুঁকি, তার আবাসস্থল ধ্বংস হলে সংরক্ষিত প্রজাতিগুলি বিলুপ্তির আশঙ্কা থাকে, আর সুরক্ষিত পরিবেশে সংরক্ষণ করা হয় বলে প্রজাতিগুলির বিলুপ্তির সম্ভাবনা কম। উদাহরণ কি বলা হচ্ছে, দেখো, জাতীয় উদ্যান সুন্দরবনে আছে, অভয়ারণ্য কাজিরাঙা, বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, আর এদিকে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, জিন ব্যাংক এবং বীজ ব্যাংক। তারপর দেখো, প্রয়োগের সুবিধা, অধিক সংখ্যক প্রজাতির জন্য কার্যকর, সংকটাপন্ন বিলুপ্তপ্রায় প্রজাতি দ্রুত সংরক্ষণে কার্যকর। তারপরে পরের প্রশ্ন আছে, জীববৈচিত্র্যের জন্য প্রধান হুমকিগুলি আলোচনা করত, অর্থাৎ মেজর যে থ্রেট আছে সেগুলোকে আলোচনা করতে বলা হচ্ছে জীববৈচিত্র্যের জন্য। এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, যে প্রথম হচ্ছে বন উজাড় ও আবাসস্থলের ক্ষতি, নগরায়ন, কৃষি সম্প্রসারণ ও শিল্পায়নের ফলে বনভূমি ধ্বংস হচ্ছে, যা অনেক প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সুন্দরবন ও পশ্চিমঘাট এই সমস্যার শিকার। ঠিক আছে। তারপর 2 হচ্ছে জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলার হার বৃদ্ধি এবং আকস্মিক আবহাওয়ার পরিবর্তন অনেক প্রজাতির অস্তিত্বকে সংকটে ফেলেছে। 3 নম্বর হচ্ছে দেখো, দূষণ, বায়ু, জল, মাটি দূষণ বাস্তু সংস্থানের নেতিবাচক প্রভাব ফেলে। শিল্প ও প্লাস্টিক দূষণের ফলে জলজ প্রাণীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চোরা শিকার ও পাচার, বন্যপ্রাণী শিকার এবং পাচার, বিশেষ করে বাঘ, গন্ডার ও হাতি শিকার জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। তারপরে 5 নম্বর, বিদেশি আগ্রাসী প্রজাতি, দেখো, জলকচুরি এবং পার্থেনিয়ামের মতো বিদেশি উদ্ভিদ প্রাণী দেশীয় জীববৈচিত্র্যের হুমকির মুখে ফেলেছে। তারপর দেখো, এইসব হুমকির ফলে বাস্তু সংস্থান ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এবারে বায়ো প্রসপেক্টিং এবং বায়োপাইরেসি। বায়ো প্রসপেক্টিংটা দেখো, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও অণুজীব থেকে উপকারী জৈব উপাদান সংগ্রহ করা হয়, যা ওষুধ, কৃষি, খাদ্য, শিল্প খাতে ব্যবহৃত হয়। এই গবেষণামূলক অনুসন্ধান বিশেষত বহুজাতিক ওষুধ কোম্পানি ও গবেষণামূলক প্রতিষ্ঠানের জন্য মধ্যে জনপ্রিয়। উদাহরণ, ভারতীয় তুলসী, নিম, হলুদ থেকে ওষুধ প্রস্তুতি। তারপর দেখো, আমাজনের উদ্ভিদ থেকে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার। তারপরে হচ্ছে বায়োপাইরেসি, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জৈব সম্পদ,
প্রাকৃতিক জ্ঞান ব্যবহার করে লাভবান হয় তখন তাকে বায়োপাইরেসি বলে। এটি সাধারণত উন্নত দেশগুলোর কোম্পানি করে, যারা উন্নয়নশীল দেশগুলির প্রাকৃতিক সম্পদ এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিজেদের নামে পেটেন্ট করে নেয়। উদাহরণ হচ্ছে 1955 সালে মার্কিন সংস্থা রাইস টি ভারতীয় বাসমতি চালের পেটেন্ট দাবি করেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, হলুদের অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য নিয়ে মার্কিন সংস্থা পেটেন্ট নিলেও ভারত সরকার আইনি লড়াই করে তা বাতিল করায়। উপসংহার: বায়োপ্রসপেক্টিং উপকারী হলেও বায়োপাইরেসি অনৈতিক এবং শোষণমূলক। জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক আইন এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন, যাতে ঐতিহ্য। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, বায়ু দূষণের প্রধান কারণ এবং প্রতিকারমূলক ব্যবস্থা আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বায়ু দূষণ হলো পরিবেশের একটা মারাত্মক সমস্যা যা মানব স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি প্রধানত প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ঘটে। বায়ু দূষণের প্রধান কারণ দেখো, যানবাহনের ধোঁয়া, ডিজেল ও পেট্রোল চালিত যানবাহন থেকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সীসা নির্গত হয়, যা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। 2 হচ্ছে শিল্প কারখানার বর্জ্য, কারখানার চিমনি থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস বায়ুকে দূষিত করে। এবার হচ্ছে জ্বালানি পোড়ানো, কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি পোড়ানোর ফলে বায়ুতে ক্ষতিকর কণা যুক্ত হয়। তারপরে বলা হচ্ছে দেখো, কৃষি কার্যক্রম, কীটনাশক সারের ব্যবহারের ফলে বায়ুতে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে। তারপর দেখো প্রাকৃতিক কারণে কি বলা হচ্ছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ধূলিঝড় এবং বন্যা থেকেও বায়ু দূষণ হতে পারে। প্রতিকারমূলক ব্যবস্থা: 1 নম্বর হচ্ছে বিকল্প জ্বালানির ব্যবহার, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জ্বালানির দক্ষ প্রযুক্তি ব্যবহার করা। পরিবেশ বান্ধব যানবাহন, বৈদ্যুতিক যানবাহন এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের উৎসাহ প্রদান। বৃক্ষরোপণ: বেশি গাছ লাগিয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করা। তারপরে বলা হচ্ছে দেখো, শিল্প নিয়ন্ত্রণ, কলকারখানার আধুনিক বায়ু পরিশোধন প্রযুক্তি ব্যবহার করা। পরের পয়েন্ট আছে সচেতনতা বৃদ্ধি, জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করা। উপসংহার: বায়ু দূষণ রোধে সরকার, শিল্প প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর দেখো, জল দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে ব্যাখ্যা করো জল দূষণের কারণ এবং তার প্রতিকার। জল দূষণ হলো প্রাকৃতিক জলাশয়ে ক্ষতিকারক পদার্থের মিশ্রণ, যা পরিবেশ ও জীবজগতের জন্য ক্ষতিকর। এটি সাধারণত শিল্প, কৃষি, গৃহস্থলীর বর্জ্য থেকে সৃষ্টি হয়। জল দূষণের এবারে কারণ দেখো, শিল্প কারখানার বর্জ্য, কলকারখানার রাসায়নিক, ভারী ধাতু, বিষাক্ত পদার্থ নদী ও পুকুরে ফেলে দেওয়া হয়। তারপর 2 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক, অতিরিক্ত সার ও কীটনাশক বৃষ্টির জলে মিশে নদী ও ভূগর্ভের জলে প্রবাহিত হয়। গৃহস্থলীর বর্জ্য, নিত্যদিনের ব্যবহার্য প্লাস্টিক, ডিটারজেন্ট ও অন্যান্য রাসায়নিক পদার্থ জলাশয়ে মিশে দূষণ ঘটায়। প্লাস্টিক ও কঠিন বর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য অজৈব বস্তু জলাশয়ে জমে জলজ প্রাণীর ক্ষতি করে। তারপর পরের পয়েন্ট হচ্ছে দেখো, নৌ পরিবহন ও তেল দূষণ, জাহাজ ও নৌযানের তেল ও রাসায়নিক পদার্থ জলকে দূষিত করে। তারপর হচ্ছে প্রতিকার: শিল্প বর্জ্য পরিশোধন, কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে। 2 হচ্ছে জৈব ও টেকসই কৃষি চর্চা, রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতির ব্যবহার করতে হবে। 3 নম্বর পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে। তারপরে দেখো, সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে জল সংরক্ষণ ও দূষণ রোধের বিষয়ে সচেতন করতে হবে। 5 নম্বর আইন ও কঠোর বিধিনিষেধ, জল দূষণ রোধে কড়া আইন প্রয়োগ করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণে জল দূষণ রোধ অত্যন্ত জরুরি, যা সুস্থ জীবন ও টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। এবার পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি আর এর গুরুত্ব ব্যাখ্যা করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দেখো, এটা 2 নম্বরেও আসতে পারে ছোট করে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা হলো কঠিন আবর্জনা সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ ও নিরাপদভাবে নিষ্পত্তির একটি সক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে,
সংগঠিত প্রক্রিয়া, আর এটি প্রধানত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাত থেকে উৎপন্ন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার হচ্ছে গুরুত্ব, এটা দেখো 1 নম্বর পয়েন্ট সেখানে আছে, দেখো পরিবেশ রক্ষা, মানে যথাযথভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না করা হলে মাটির গুণমান নষ্ট হয়, জলাশয় দূষিত হয় এবং বায়ু দূষণ ঘটে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। 2 নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্য সুরক্ষা। অপরিকল্পিত বর্জ্য ফেলা রোগ জীবাণুর বিস্তার ঘটায় এবং ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি ঝুঁকি বাড়ে। 3 নম্বর হচ্ছে পুনর্ব্যবহার ও সম্পদ সংরক্ষণ। প্লাস্টিক, কাঁচ, কাগজ, ধাতব পদার্থের পুনর্ব্যবহারযোগ্য, যা প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে এবং অর্থনৈতিকভাবে লাভজনক। তারপরে দেখো পরের পয়েন্ট 4 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। খোলা জায়গায় বর্জ্য ফেলা প্রাণীদের খাদ্যচক্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তন রোধ। বর্জ্য থেকে উৎপন্ন মিথেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি করে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এই গ্যাসের নিঃসরণ কমাতে সাহায্য করে। তারপরে কি বলা হচ্ছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে এটি সুস্থ টেকসই পরিবেশ গঠনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সরকারি, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নীতিমালার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা সম্ভব। তারপর দেখো ওজোন স্তর ক্ষয় কি, এর কারণ ও প্রভাব আলোচনা করো। ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি গ্যাসীয় স্তর, যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে সুরক্ষা করে। কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে নানা মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে ওজোন স্তরের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়াকে ওজোন স্তরের ক্ষয় বলে। ওজোন স্তর ক্ষয়ের কারণ দেখো 1 নম্বর হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, স্প্রে, প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত সিএফসি গ্যাস ওজোন স্তর ভেঙে দেয়। তারপর হচ্ছে হ্যালন ও ব্রোমিন যৌগ, অগ্নি নির্বাপক যন্ত্র, কীটনাশকে ব্যবহৃত এই রাসায়নিক সমূহ ওজোন অণু ক্ষতি করে। তারপরে নাইট্রাস অক্সাইড, দেখো কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার, যানবাহনের নির্গমন থেকে আসা নাইট্রাস অক্সাইড ওজোন স্তরের জন্য ক্ষতিকর। তারপর দেখো ভলকানিক আগ্নুৎপাত ও সৌর বিকিরণ, কলকারখানায় কখনো কখনো প্রাকৃতিক কারণেও ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। এবার হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের প্রভাব, মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। অতি বেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার, চর্মরোগ ও চোখের ছানি সৃষ্টি করতে পারে। তারপর উদ্ভিদ ও কৃষির ক্ষতি, অতি বেগুনি রশ্মির ফসল উৎপাদনশীলতা ও গুণগত মান কমিয়ে দেয়। তারপরে কি আছে দেখো পরের পয়েন্ট, জলজ পরিবেশের ওপর প্রভাব, প্লাঙ্কটন ধ্বংস হলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। জলবায়ুর পরিবর্তন, দেখো ওজোন স্তরের ক্ষয় গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধিতে ভূমিকা রাখে। তারপর দেখো সমাধান ও প্রতিরোধ, ওজোন স্তর রক্ষা করতে সিএফসি অন্যান্য ক্ষতিকারক গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা, বিকল্প পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করা, বৃক্ষরোপণ বৃদ্ধি করা এবং মল্টিক প্রোটোকল অনুসরণ করা জরুরি। পরিবেশ সংরক্ষণ আমাদের সচেতন হওয়া উচিত। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি এবং এর প্রভাব ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ছোট প্রশ্নও তোমাদের 2 নম্বরে দিতে পারে। বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি বোঝায়, যা প্রধানত গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নির্গমনের ফলে ঘটে। শিল্প বিপ্লবের পর থেকে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সূর্যের তাপকে আটকে রাখে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করেছে। এবার বিশ্ব উষ্ণায়নের প্রভাব, প্রথম হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যেমন অতিবৃষ্টি, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে হিমবাহ গলে যাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মেরু অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ছে। 3 নম্বর জীববৈচিত্র্যের ক্ষতি, তাপমাত্রার পরিবর্তনের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে, যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে।
পরের পয়েন্ট হচ্ছে খাদ্য নিরাপত্তার সংকট। কৃষিকাজের প্রভাব পড়ায় ফসল উৎপাদন কমছে এবং খাদ্য ঘাটতি তৈরি হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে দেখো পরের, মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। গরমের তীব্রতা বাড়ার ফলে হিটস্ট্রোক, শ্বাসকষ্ট, জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। উপসংহারে দেখো, বিশ্ব উষ্ণায়ন একটি বৈশ্বিক সমস্যা যা রোধ করতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষরোপণ এবং কার্বন নিঃসরণের হ্রাসের মতো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এটি মানব সভ্যতা ও প্রকৃতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তারপর কি বলা হচ্ছে দেখো পরের প্রশ্ন আর কি, পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাব আলোচনা করো। দেখো, অম্লবৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যা বায়ুমণ্ডলের সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাসের সাথে প্রতিক্রিয়া করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড সমৃদ্ধ বৃষ্টি পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তারপর কি বলা হচ্ছে দেখো প্রভাবগুলো, জলজ পরিবেশের ওপর প্রভাব। অম্লবৃষ্টি নদী, হ্রদ ও জলাভূমির জলে পিএইচ এর মান কমিয়ে ফেলে, যার ফলে প্রাণীদের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হয়। বিশেষত মাছের ডিম ফুটতে সমস্যা হয় এবং জলজ প্রাণীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে ভূমি ও উদ্ভিদের ওপর প্রভাব। অম্লবৃষ্টি মাটির পুষ্টির উপাদান যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটায়, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। এতে ফসলের উৎপাদন কমে যায় এবং গাছপালার পাতা ঝরে যেতে পারে। তারপর দেখো মানে স্থাপত্য, এটা লিখবে স্থাপত্য অবকাঠামোর ওপর প্রভাব। অম্লবৃষ্টি স্থাপত্য ও অবকাঠামোর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে, বিশেষ করে মার্বেল ও চুনাপাথরের তৈরি ঐতিহাসিক ভবন ও মূর্তিগুলো ক্ষয় ত্বরান্বিত হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। অম্লবৃষ্টি থেকে প্রাকৃতিক দূষিত বায়ু, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, ফুসফুসের সংক্রমণ এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তারপর উপসংহার, অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পুনর্নবীকরণ জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ করা জরুরি। সচেতনতা ও যথাযথ নীতিমালা গ্রহণের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, একটা পেজ তোমাদের দেখাচ্ছি, দেখে নাও যাতে তোমাদের স্ক্রিনশট করে নিতে সুবিধা হয়। দেখো, আর পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল দরকার লাগে আমাদের, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এবং স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবং তোমরা একটু স্পিডটাকে কমিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে দেখো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমপ্লিট করানো হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে।